আজকে তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি, দেখো আজকে যেটা আমরা ইন জেনারেল আলোচনা করছি সেটা হচ্ছে সিটেট। এই প্রশ্নগুলো এসেছিল সিটেট। ওকে, একটু ওয়েট করো, আমি লেখাটা একটু বড় করে নিই। দেখো আজকে যেটা আমাদের পরীক্ষা এসেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিটেট। সিটেট 29শে জানুয়ারি, ঠিক আছে। সিটেট 29শে জানুয়ারি 2023 সাল। তাহলে সিটেট 2023 সালে 29শে জানুয়ারি যে অনলাইন পরীক্ষাটা হয়েছিল সেখানে ইংলিশ পেডাগোগি থেকে যে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে মক টেস্টটা দিয়ে নাও। আশা করছি প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে, প্রত্যেকেই ভালো পারবে। চলো, প্রত্যেকটা জিনিস আমার করানো আছে। দেখো ফার্স্ট কোশ্চেন 1 নাম্বার। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, যে এটা আন্ডারলাইন অংশটা কোন পার্ট অফ স্পিচ। বলা হয়েছে আন্ডারলাইন অংশটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। বলছে আই লাইকড ওয়াকিং অ্যাট নাইট। আমি তোমাদেরকে যখন বলেছিলাম যখন নাউন, ভালো করে শোনো, যখন নাউনের সঙ্গে কি বললাম, নাউন, নাউন প্লাস আইএনজি কি যুক্ত হবে, নাউন প্লাস আইএনজি, তখন আমরা তাকে কি বলবো, জেরান্ড। বোঝা গেল? তাহলে কি বললাম, নাউন, সরি একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। যখন আমরা কি বলবো, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে। ভার্বের সঙ্গে, ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হবে সেটাকে আমরা কি বলবো, জেরান্ড বলবো। এবং সেটা অবশ্যই মেন ভার্বের পরে। আমি আরেকবার বলছি, দেখো ভালো করে শোনো। দেখো এখানে বলছে আই লাইক ওয়াকিং অ্যাট নাইট। তাহলে এখানে দেখো এই যে ওয়াকিং, এই ওয়াকিংটা কি, এই ওয়াল্ক, WAL কে ওয়াল্ক কি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, এটাকে আমরা কি বলবো, জেরান্ড বলবো। কেন জেরান্ড? কারণ জেরান্ডকে কি বলা হয়, নাউন। জেরান্ড হচ্ছে এক ধরনের নাউন, অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো, জেরান্ড। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, যেমন আমি বলি যে ওয়াজ I was walking. I was walking in the morning. In the morning. স্যার এটা কি তাহলে জেরান্ড? ভালো করে দেখো, এইটা কি স্যার জেরান্ড? না, এটা কিন্তু জেরান্ড না। কেন বলো তো? I was walking মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। কারণ I was walking, এই ওয়ালকিংটা হচ্ছে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কি হিসেবে ব্যবহার করছে, ভার্ব। কিন্তু এখানে দেখো আই লাইক, এটা লাইকটা কি ভার্ব, তারপর ভার্বের পরে কি বসে, সাধারণত নাউন বসে, তাই এটাকে আমরা কি বলবো, জেরান্ড। তো এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার এ, জেরান্ড। বুঝতে পেরেছো? অপশন নাম্বার এ, জেরান্ড। ক্লিয়ার সবার? চলো 2 নাম্বার প্রশ্ন, চলো 2 নাম্বার প্রশ্ন আনসার করো প্রত্যেকে। বলছে হুইচ পার্ট অফ স্পিচ। তাহলে বুঝতে পারছো পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। তোমাদের পার্ট অফ স্পিচ থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে, যে কোনো একটা ওয়ার্ড তুলে দেবে, তারপরে বলতে পারে এটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। তাহলে এখানে আমরা দেখতে পাবো সিমিলারলি, এই কথাটা ভালো করে দেখো, সিমিলারলি, এই সিমিলারলি মানেটা কি। যখন দেখো সিমিলারলিটা কি, যখন কোনো শব্দের সঙ্গে এলয় যুক্ত হয় সেটাকে আমরা কি বলি বলো, অ্যাডভার্ব। সিমিলারলি মানে একই রকম ভাবে। তাহলে সিমিলারলিটা কি, সিমিলারলিটা হচ্ছে এক ধরনের সিমিলারলিটা হচ্ছে এক ধরনের আমাদের অ্যাডভার্ব। বুঝতে পেরেছো? সিমিলারলিটা কি হবে, অ্যাডভার্ব হবে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো আগে প্রশ্নটা পড়ে নিই, তারপর আমরা অপশনগুলো দেখবো, কারণ প্রশ্নটা না হলে অনেক বড় আছে। বলছে এ ক্লাস 2 টিচার, একজন ক্লাস 2 টিচার আস্কস হিজ স্টুডেন্ট, তার বাচ্চাদেরকে বললো টু ব্রিং, আনতে, টু ব্রিং মানে আনতে, অ্যাটলিস্ট মানে কমপক্ষে, ওয়ান অবজেক্ট মানে একটা বস্তু। তাহলে একজন ক্লাস 2 এর শিক্ষক মহাশয় তার বাচ্চাদেরকে বললো যে তোমরা বাড়ি থেকে কমপক্ষে একটা জিনিস নিয়ে আসবে, ফ্রম হোম মানে বাড়ি থেকে, ফর শো কিসের জন্য, দেখানোর জন্য, অ্যান্টেল অ্যাক্টিভিটি এবং কোনো অ্যাক্টিভিটিগুলোকে বর্ণনা করার জন্য। হি দেন রিকোয়েস্ট দ্য স্টুডেন্ট, তারপর তিনি ছাত্রছাত্রীদের অনুরোধ করলেন টু ডেসক্রাইব, বর্ণনা করতে, দ্য অবজেক্ট, যে তোমরা বাড়ি থেকে যে যে বস্তুগুলো নিয়ে এসছো তোমরা প্রত্যেকেই বাকি ক্লাসের সামনে তোমরা এক এক করে বর্ণনা দাও, বাই হোল্ডিং ইট মানে হাতে ধরে। হোয়াট আর দিস অবজেক্ট, রিসোর্স, এই অবজেক্ট বা এই রিসোর্সটাকে আমরা কি নামে রাখবো ভাষা শিক্ষার ক্লাসে,
বুঝতে পেরেছো? তাহলে একটা ভাষা শিক্ষার ক্লাসে ক্লাস 2 এর টিচার তার বাচ্চাদেরকে বলেছিল যে বাড়ি থেকে তোমরা কমপক্ষে একটা জিনিস নিয়ে আসবে। তারপরে শিক্ষক মহাশয় বাচ্চাদের বলল যে তোমরা হাতে করে ওটা ধরো এবং প্রত্যেকের সামনে এটা নিজেরাই বর্ণনা দাও। এই জিনিসটাকে কি বলবো আমরা? ল্যাঙ্গুয়েজ লার্নিং ম্যাটেরিয়াল। 2 নম্বর বলছে টিচার্স রিয়েল ম্যাটেরিয়াল। অপশন নাম্বার 3 বলছে লার্নার্স রিয়েল ম্যাটেরিয়াল। আর অপশন নাম্বার ডি রিয়ালিয়া। তাহলে বলো কি হবে? সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি রিয়ালিয়া। তো রিয়ালিয়া জিনিসটা কি? রিয়ালিয়া হচ্ছে যখন আমাদের বাড়ি থেকে বা আমাদের বাস্তব কোনো জিনিস নিয়ে আমরা যখন বাচ্চাদেরকে পড়াবো সেটাকে আমরা কি বলবো? রিয়ালিয়া। যেমন ধরো আমি মিড ডে মিলে রান্না হচ্ছে তখন কয়েকটা আলু নিয়ে আসলাম, বা ধরো বিভিন্ন পটল নিয়ে আসলাম, সেগুলো দিয়ে তাদেরকে আমি যোগ বিয়োগের ধারণা দিব, সেগুলোকে আমরা সব বলবো কি? রিয়ালিয়া। বোঝা গেল? অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন। এ মেথড দ্যাট ক্যান অনলি বি ইউজড ইফ দ্য টিচার ইজ অ্যাকোয়েন্টেড অ্যাবাউট অল মেথডস। বারবার বলেছিলাম ক্লাসে, ক্লাসে অনেকবার বলা হয়েছে এগুলো। ঠিক আছে, যে ক্লাসগুলো দিয়েছি সেগুলো বারবার রিভিশন করো, এর বাইরে প্রশ্নই হবে না। বলছে এ মেথড, একটা মেথড, এ মেথড মানে একটা মেথড, দ্যাট ক্যান অনলি বি ইউজ, যেটি ইউজ করা হয় ইফ দ্য টিচার, যদি শিক্ষক মহাশয় ইজ অ্যাকোয়েন্টেড অ্যাবাউট অল মেথড। মানে প্রত্যেকটা অ্যাকোয়েন্টেড মানে কি? অ্যাকোয়েন্টেড মানে হচ্ছে ধরো পরিচিত হয়, মানে জানে যখন কোনো কোন পদ্ধতিতে, এটার বাংলা সংক্ষিপ্ত মানে এটাই যে একজন শিক্ষক মহাশয় কোন পদ্ধতিতে তার জানা সমস্ত পদ্ধতিগুলোকে ব্যবহার করে। বুঝতে পেরেছ? মানে আমি একটা কোনো একটা জিনিস করতে গিয়ে সমস্ত পদ্ধতিকে অ্যাপ্লাই করছি, সেই জিনিসটাকে কি বলা হয়? গ্রামার ট্রান্সলেশন মেথড, ডাইরেক্ট মেথড, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, আর একটা হচ্ছে কি? ইলেকট্রিক মেথড। তাহলে সঠিক আনসার কি হবে? ইলেকট্রিক মেথড। মনে থাকবে অপশন নাম্বার ডি হবে সঠিক আনসার, ইলেকট্রিক মেথড। তাহলে ইলেক্টেড মেথড বলতে কি বোঝায়? ইলেক্টেড মেথড হচ্ছে এমন এক ধরনের মেথড যে মেথডে সমস্ত বাকি যে মেথডগুলো রয়েছে সেগুলো এর মধ্যে ইনক্লুডেড। তাহলে ইলেক্টেড মেথডের মধ্যে ডাইরেক্ট মেথড, অ্যাক্টিভিটি বেস মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড, সমস্ত মেথড কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে। তো এই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার হয়েছে? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখতে পাচ্ছ সবাই? দেখো ভালো করে পড়ো, আনসার করো। বলছে এ লার্নার্স ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ উইকনেস ইন এ পার্টিকুলার টপিক ক্যান বি ডিটারমাইন্ড। ধরো কোনো শিক্ষার্থীর কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয়ে তার কি রয়েছে? উইকনেস রয়েছে, মানে দুর্বলতা রয়েছে। তাহলে আমি তার দুর্বলতাটা গুলোকে কিভাবে আইডেন্টিফাই করব? এটার মানে কি বলছে দেখো, এ লার্নার্স মানে একজন শিক্ষার্থীর, বলছে এ লার্নার্স ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজ উইকনেস, মানে কোনো একটা বিষয়ে বা কোনো একটা ভাষাতে তার কি রয়েছে? উইকনেস রয়েছে। বা হতে পারে বাংলার কোনো একটা টপিকে, হতে পারে ইংরেজির কোনো একটা টপিকে তার কি রয়েছে? উইকনেস রয়েছে। ইন পার্টিকুলার টপিক, কোনো একটা নির্দিষ্ট টপিকে ক্যান বি ডিটারমাইন্ড, সেটা আমরা কিভাবে ডিটারমাইন করব? বলছে অ্যাচিভমেন্ট টেস্টের মাধ্যমে, ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে, সামেটিভ টেস্ট আর রিটেন টেস্ট। কি হবে? আনসার বলে ফেলো। তাহলে যখন বলা হবে যে আমরা যখন উইকনেস, ঠিক আছে, উইকনেসকে ডিটারমাইন করব বা তার যে ফল্ট, ঠিক আছে,
তার যে ফল্টকে ডিটারমাইন করব সেই টেস্টটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, সেটা হবে ডায়াগনস্টিক টেস্ট। মনে থাকবে, ডায়াগনস্টিক টেস্ট হবে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন আনসার করো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পারপাস অফ পোর্টফোলিও? তাহলে পোর্টফোলিও কি আমি ভালো করে ক্লাস করিয়েছিলাম, ইভালুয়েশন চ্যাপ্টারটা ভালো করে দেখবে, দেখবে ওখানে লেখা আছে। ঠিক আছে, অনেকে গুলিয়ে ফেলো যে পোর্টফোলিও এবং অ্যানেকডোটাল রেকর্ড, পোর্টফোলিও এবং অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে তোমরা গুলিয়ে ফেলো, সেটা একটু ভালো করে দেখে নিও, আমি সব ক্লাস করিয়ে দিয়েছি। তাহলে পোর্টফোলিওর নিচের কোনটি পারপাস নয়? নয় বলেছে। ইট ইজ ইউজ টু শো গ্রোথ অর চেঞ্জ ওভার টাইম। তাহলে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিও হচ্ছে একটা রিপোর্ট কার্ড, যেখানে বাচ্চাদের যে ডে বাই ডে যে কতটা গ্রোথ হচ্ছে, তাদের যে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা নোট ডাউন করা হয়। 2 নম্বর বলছে ইট ইজ ইউজ টু স্টোর দ্য র ডাটা অ্যান্ড সামারি ডাটা। এখানে কি করা হয়? বাচ্চাদের যে বিভিন্ন ডেটাগুলো রয়েছে সেই ডেটাগুলোকে সংরক্ষণ করে রাখা হয়। 3 নম্বর বলছে টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য লার্নার্স। শিক্ষার্থীদের উইকনেস এবং স্ট্রেংথনেস মানে কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় সবল রয়েছে, সেটাকে আইডেন্টিফাই করা। অপশন নাম্বার ডি বলছে টু প্রিপেয়ার স্যাম্পল অফ লার্নার্স ওয়ার্ক। শিক্ষার্থীর একটা স্যাম্পল তৈরি করা, মানে শিক্ষার্থীরা কোন বিষয়ে ভালো কিছু করেছে সেটাকে লিখে রাখা, তারা মাটির কাজ কতটা পারে, অঙ্ক কতটা পারে, ছবি আঁকতে কতটা পারে, এই সমস্ত স্যাম্পলগুলোকে কালেকশন করা। তাহলে বলে ফেলো কি হবে অ্যান্সার? তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট আনসার। তাহলে পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওর মধ্যে কি কি করা হয় একটু ভালো করে দেখো। পোর্টফোলিও হচ্ছে এমন একটা জিনিস যেখানে কি করা হয়, শিক্ষার্থীদের কতটা গ্রোথ হয়েছে, মানে শো দ্য গ্রোথ, কতটা তারা ডেভেলপ করেছে সময়ের পর সময়, মানে আজকে তারা কতটা গ্রোথ করলো, কালকে কতটা গ্রোথ করেছে, সেটা দেখানো হয়। কিসের মাধ্যমে? পোর্টফোলিও। 2 নম্বর মনে রাখবে টু আইডেন্টিফাই স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ দ্য লার্নার্স। শিক্ষার্থীর কোথায় দুর্বলতা রয়েছে, কোথায় তার সবলতা রয়েছে, সেইগুলোকে আইডেন্টিফাই করা হয়। তারপর 4 নম্বর বলছে টু প্রিপেয়ার এ স্যাম্পল অফ দ্য লার্নার্স ওয়ার্ক। তাহলে শিক্ষার্থীরা যে যে কাজগুলো করছে তার একটা স্যাম্পল তৈরি করা। বুঝতে পেরেছো? তাহলে এই যে 3টে উদ্দেশ্য আমরা কিন্তু পড়লাম, তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। এটা কিন্তু পোর্টফোলিওর আন্ডারে পড়ে না। বোঝা গেল? অপশন নাম্বার বি। নেক্সট দেখো, নেক্সট বলছে এ লার্নার্স ডেমোস্ট্রেট। ডেমোস্ট্রেট মানে কি বলতো? ডেমোস্ট্রেট কথার অর্থ হচ্ছে উপস্থাপন করা, তাই না? কোনো কিছু দেখানো। হার রিডিং অ্যাবিলিটি বাই ক্রিটিক্যালি ইভালুয়েটিং অ্যান আনসিন প্যাসেজ। মানে কোনো একটা ধরো আনসিন প্যাসেজ রয়েছে, সেটাকে বলা হলো যে তুমি ভালো করে ক্রিটিক্যালি ইভালুয়েট করো, মানে ভালো করে মূল্যায়ন করে পড়ো। দ্যাট ইজ ওয়ান কগনিটিভ লেভেল অ্যাবভ হার প্রেজেন্ট লেভেল। মানে এটা এক ধরনের কি? এটা এক ধরনের বৌদ্ধিক ক্ষমতার স্তর। দিস অ্যাসোসিয়েট উইথ, এরা কিসের সঙ্গে যুক্ত? প্রিন্ট রিচ ইনপুট, প্রিন্ট রিচ আউটপুট, কম্প্রিহেন্সিবল ইনপুট আর কম্প্রিহেন্সিবল আউটপুট। তাহলে কি হবে অ্যান্সার? বলে ফেলো। গুড। তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি, কম্প্রিহেন্সিবল আউটপুট। কেন স্যার আউটপুট করলাম? কারণ এখানে দেখো ডেমোস্ট্রেট বলা হয়েছে। ডেমোস্ট্রেশন মানে দেখানো। কি নাম? ডেমোস্ট্রেট কথার অর্থ হচ্ছে দেখানো। আউটপুট কথার অর্থ কি? আউটপুট মানে বাইরে, মানে দেখানো। আউটপুট মানে হচ্ছে দেখানো। ওকে, তাহলে এখানে হচ্ছে কম্প্রিহেন্সিবল। কেন লিখলাম কম্প্রিহেন্সিবল? লিখলাম তার কারণ হচ্ছে দেখো ক্রিটিক্যালি ইভালুয়েট করছে, যে আমি কতটা ভালোভাবে বুঝতে পেরেছি সেটা একদম ক্রিটিক্যালি সেটাকে অ্যানালাইসিস করছে, অর্থাৎ সেটা হবে কি? কম্প্রিহেন্সিবল। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন ডি। নেক্সট কোশ্চেন দেখো, চিলড্রেন লার্নিংস অ্যাবাউট বুকস অ্যান্ড প্রিন্ট টেক্সট থ্রু এভরিডে অ্যাক্টিভিটি আর দ্য সাইন অফ। ভালো করে দেখো কি বলছে। চিলড্রেন্স লার্নিং মানে শিশুদের যে শিক্ষা, অ্যাবাউট বুকস তাদের বইয়ের ব্যাপারে। তাহলে শিশুদের যে শিক্ষা বা শিখন বুকস অ্যান্ড প্রিন্ট টেক্সট থ্রু, তাহলে কিসের মাধ্যমে শিখছে? একটা হচ্ছে বুকসের মাধ্যমে শিখছে, আর একটা কি শিখছে? প্রিন্ট টেক্সট। প্রিন্ট টেক্সট মানে কোনো লেখার মাধ্যমে। এভরিডে অ্যাক্টিভিটি আর সাইন অফ, এটা কিসের মধ্যে পড়ছে? ইমার্জেন্ট রাইটার, ইমার্জেন্ট লিটারেসি, প্রফিসিয়েন্ট রিডার আর গাইডেড রিডার। কি হবে অ্যান্সার? প্রত্যেকে চেষ্টা করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? ইমার্জেন্ট লিটারেসি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? তাহলে যখন শিশুরা তাদের মানে যে পুঁথিগত নলেজ রয়েছে বা পুঁথিগত জ্ঞান রয়েছে, তার আগে যখন বাচ্চারা বই খাতা নিয়ে দেখাদেখি করে, সেটাকে কি বলা হয়? ইমার্জেন্ট লিটারেসি বলা হয়। বোঝা গেল? তো অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট।
নেক্সট ভালো প্রশ্ন দেখো, বলছে এ টিচার আস্কড হিজ লার্নার্স, একজন শিক্ষক মহাশয় তার শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করলেন টু ফ্লিপ থ্রু দ্য পেজেস অফ দ্য নিউজ পেপার, মানে একজন শিক্ষক মহাশয় তার বাচ্চাদেরকে বললেন বা শিক্ষার্থী বললেন টু ফ্লিপ মানে কি উল্টানো, একটা পেজ করে উল্টানো, ফ্লিপ থ্রু দ্য পেজেস মানে বইয়ের পৃষ্ঠাগুলোকে উল্টাতে বলছেন, অফ দ্য নিউজ পেপার মানে খবরের কাগজের, অ্যান্ড ফাইন্ড আউট হুইচ পেজ ক্যারি দ্য স্পোর্ট নিউজ, এবং তোমরা বলো যে এই নিউজের কত নাম্বার পৃষ্ঠাতে স্পোর্ট নিউজ আছে, অ্যান্ড লিস্ট 3 ইন্টারন্যাশনাল নিউজ হেডলাইন, এবং তোমরা 3টে ইন্টারন্যাশনাল মানে নিউজের হেডলাইনকে লেখো বা দেখো, এরকম বলতে চাইছে। দিস অ্যাক্টিভিটি বেস অন, এটাকে কোন অ্যাক্টিভিটি বলা হয়? প্রেডিক্টিং মানে অনুমান করা, ইন্টারপ্রেটিং মানে কি হস্তক্ষেপ করা বা ব্যাখ্যা করা, ইন্টারপ্রেটিং কথার অর্থ বলতে পারি ব্যাখ্যা করা। 3 নম্বর বলছি স্কিমিং, 4 নম্বর স্ক্যানিং। কি হবে অ্যান্সার? তো এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি, স্ক্যানিং। কারণ স্ক্যানিং কথার অর্থ হচ্ছে কোনো একটা পার্টিকুলার জিনিসকে খুঁজে বের করা, অর্থাৎ সেটাকে বলছে স্ক্যানিং। বুঝতে পেরেছো? যদি এটা বলা হতো দেখো তো নিউজ পেপারে যে খেলার খবরটা রয়েছে সেটা সারমর্ম কি আছে, যখন সারমর্ম জিজ্ঞেস করবে তখন হবে কি স্কিমিং, আর কোথায় আছে জিজ্ঞেস করছে সেটা হবে কি স্ক্যানিং। স্ক্যান করে আমি দেখে নিলাম কোথায় কি রয়েছে, অপশন নাম্বার ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অ্যাপ্রোচ লে এ লট অফ এমফাসিস অন হ্যাবিট ফরমেশন, এটা খুব ভালো প্রশ্ন। তাহলে বলা হয়েছে নিচের কোন মেথডে হ্যাবিট ফরমেশন মানে অভ্যাস গঠন করতে সাহায্য করে? কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ মানে নির্মিতিবাদী অ্যাপ্রোচ, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ মানে আচরণবাদীদের অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ মানে কমিউনিকেশন যারা করে যোগাযোগ অ্যাপ্রোচ, আর হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ মানে সমগ্র শিক্ষা অ্যাপ্রোচ। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। মনে থাকবে যখন তোমাদের হ্যাবিট ফরমেশনের কথা বলবে তখন সরাসরি আনসার করে দেবে বিহেভিয়ারিস্ট। বোঝা গেল? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, প্রত্যেকে আনসার করার চেষ্টা করো। ওকে, দেখতে পাচ্ছ প্রত্যেকে ক্লিয়ার? দেখো ভালো করে, আমি আগে পড়িয়ে দিই তারপর আনসার করবে। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ে উইল সাপোর্ট অ্যান্ড এনকারেজ এঙ্গেজমেন্ট লিটারেসি ইন চাইল্ড, ইমার্জেন্ট লিটারেসি ইন চাইল্ড। তাহলে ইমার্জেন্ট লিটারেসি মানে বোঝো, ইমার্জেন্ট লিটারেসি বলতে বোঝাচ্ছে এমন একটা পর্যায় যেখানে শিক্ষার্থীরা, যেখানে ছোট ছোট বাচ্চারা তাদের যে পুঁথিগত নলেজ নেই, যেমন ধরো আমরা কিভাবে লিখি বলতো, আমরা লিখি অ, তারপরে আ, ঠিক আছে, তারপর হর্ষই, এভাবে আমরা লিখতে পারি। কিন্তু বাচ্চারা তো লিখতে পারে না, তারা কি করে একটা পেন এবং খাতা পেলে কি করে এইভাবে দাগ টানে, ধরো এইভাবে দাগ টানছে, এই যে কিছু একটা হিজিবিজি দাগ টানছে, ঠিক আছে, বা বইয়ের আঙুল দিয়ে দিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছে, এগুলোকে বলছে ইমার্জেন্ট লিটারেসি, অর্থাৎ ফর্মাল এডুকেশন বা ফর্মাল লার্নিং এর আগের অবস্থা। কোনটি সাপোর্ট করে? বলছে টিচিং দেম দ্য অ্যালফাবেট অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে টিচিং দেম তাদেরকে টিচ করতে হবে, শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? অ্যালফাবেটস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, মানে অ্যালফাবেট মানে কি বর্ণ, বর্ণমালাকে শিক্ষা দিতে হবে। 2 নম্বর বলছে ডিসপ্লেইং বুকস, মানে তাদেরকে বই দেখাতে হবে হোয়ার চিলড্রেন ক্যান নট রিচ, মানে যেখানে শিক্ষার্থীরা রিচ করতে পারবে না। বলছে ডিসপ্লেইং বুক হোয়ার চিলড্রেন ক্যান নট রিচ দেম টু ইনসিওর সেফটি অফ দ্য বুকস অ্যান্ড অ্যাভয়েড টিয়ারিং অফ দ্য বুকস, মানে বাচ্চাদেরকে এমন এক জায়গা থেকে বই দেখাতে হবে, বিভিন্ন বুকস গুলো দেখাতে হবে যেখানে তারা কি পাবে না, নাগাল পাবে না এবং বইগুলোকে ছিঁড়তে পারবে না। 3 নম্বর বলছে লেভেলিং এভরিডে আইটেমস ইন ইওর ক্লাসরুম। তাহলে আমাদের যে ক্লাসরুমে যে প্রতিদিনের যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে? লেবেল করতে হবে। যে এটা বোর্ড, এটা লেবেল করলাম, এটা ধরো পেন, এটা লেবেল করলাম, এটা ডাস্টার, লেবেল করলাম, এইভাবে করতে হবে। অপশন নাম্বার ডি বলছে এনকারেজিং দ্য চাইল্ড টু ফ্লো ওয়ার্ডস উইথ দেয়ার ফিঙ্গার হোয়েল রিডিং সাইলেন্টলি। যখন বাচ্চারা নীরব পাঠ করবে, মানে যখন নীরবে তারা পড়বে তখন তাদেরকে এনকারেজ করতে হবে, উৎসাহিত করতে হবে। কেন? যাতে তারা আঙুল দিয়ে পড়তে পারে। তাহলে কি হবে? আনসার বলে ফেলো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? লেভেলিং এভরিডে আইটেমস ইন ইওর ক্লাসরুম, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট।
আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলোকে লেবেল করতে হবে। লেবেল করলে আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্চারা শিখতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে টু ব্রিং ওয়ার্ডস ফ্রম এ চাইল্ড প্যাসিভ ভোকাবুলারি টু অ্যাক্টিভ ভোকাবুলারি এ টিচার শুড ক্রিয়েট অপরচুনিটি। এখানে দেখো দুটো টার্ম ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি আর একটা হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। প্যাসিভ মানে কি? প্যাসিভ মানে ওই সমস্ত ভোকাবুলারি বা ওয়ার্ডস গুলো যেগুলো আমরা কমনলি ব্যবহার করি না, যেগুলো আমরা কমনলি সাধারণত ব্যবহার করি না। যেমন আমি যখন মেডিকেলে পড়তাম, ঠিক আছে, মানে মেডিকেল ডিপার্টমেন্টে অর্থাৎ, ঠিক আছে, তখন যে টার্মগুলো আমি পড়তাম সেই টার্মগুলো কি আমি দৈনন্দিন জীবনে কি ব্যবহার করতাম, বা যে ওখানে যে ইংলিশগুলো আমি ইউজ করতাম সেই ইংলিশগুলোকে আমার দৈনন্দিন জীবনে বারবার কি ব্যবহার হতো? হতো না, শুধুমাত্র আমার ওই মেডিকেল ফিল্ডেই ব্যবহার হতো। কিন্তু অ্যাক্টিভ ভোকাবুলারি কোনগুলো? যেমন হচ্ছে ওয়াজ, ওয়ার, তারপর গো, কাম, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি, কারণ এগুলো সব সময় আমরা কিন্তু ব্যবহার করি, সব সময়। অর্থাৎ যে সমস্ত ভোকাবুলারি গুলো আমরা সবসময় ব্যবহার করব সেইগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ ভোকাবুলারি। তাহলে প্রশ্নে বলছে প্যাসিভ ভোকাবুলারি থেকে আমরা অ্যাক্টিভ ভোকাবুলারি কিভাবে যাব? ইউজ দ্য ওয়ার্ডস কোয়েট অফেন, সেই শব্দগুলোকে বারবার ব্যবহার করতে হবে। হিয়ার দ্য ওয়ার্ডস কোয়েট অফেন, শব্দগুলোকে শুনতে হবে। তারপর 3 নম্বর বলছে নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস বাট নট ইউজ দেম অফেন, সেই শব্দগুলোর মানে জানতে হবে কিন্তু সেগুলো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অপশন নাম্বার ডি বলছে লার্ন দ্য ওয়ার্ডস অ্যান্টোনিমস এবং সিনোনিম, ওই সমস্ত শব্দগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিমসকে জানতে হবে। তাহলে কি হবে आंसर? একদম আমি কি বললাম, যে সমস্ত শব্দগুলো বারবার ব্যবহার করতে হবে, অর্থাৎ অপশন নাম্বার এ ইউজ দ্য ওয়ার্ডস কোয়েট অফেন, ওই শব্দগুলোকে আমাকে কি করতে, বেশি বেশি করে ব্যবহার করতে হবে। যখন আমি সবসময় ব্যবহার করতে পারবো তখন সেগুলোকে কি বলবো আমরা? বলে ফেলো গুড, সেগুলোকে আমরা বলবো অ্যাক্টিভ ভোকাবুলারি। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে এরর্স আর লার্নিং এরিয়া এন্ড প্রোভাইড ফিডব্যাক টু। বলছে এরর্স, যখন শিক্ষার্থীরা কোনো কিছু শেখে, মানে আমাদের যে টিচিং লার্নিং প্রক্রিয়ায় যে এরর্স মানে কি? ত্রুটি। এরর মানে হচ্ছে ত্রুটি। এই ত্রুটিগুলো কি প্রোভাইড করে, মানে ত্রুটিগুলোর মাধ্যমে কি বোঝায়? টিচার্স অ্যাজ টিচিং অপরচুনিটি, মানে টিচার্স মানে শিক্ষার্থীদেরকে কি করছে? টিচিং এর একটা অপরচুনিটি দিচ্ছে। লার্নার্স অ্যাজ লার্নিং অপরচুনিটি, শিক্ষার্থীকে শেখার অপরচুনিটি দিচ্ছে। অপশন নাম্বার সি বোথ, অর্থাৎ যদি ভুল হয় তাহলে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই কিন্তু একটা অপরচুনিটি পাচ্ছে। অপশন নাম্বার ডি বলছে এরর্স ক্যান নট বি পার্ট অফ দ্য টিচিং লার্নিং অপরচুনিটি, আমাদের যে শিক্ষক বা শিক্ষণ প্রক্রিয়ায় এই যে এররের কোনো ভূমিকা বা গুরুত্ব নেই। তাহলে কি হবে आंसर? একদম সঠিক, অপশন নাম্বার কি বলো? সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে এরর্স আর লার্নিং এরিয়া এন্ড প্রোভাইড ফিডব্যাক। করলাম তাই না, রিপিট হচ্ছে প্রশ্নটা। চলো নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার মিনিং বেস অ্যাক্টিভিটি। তাহলে মিনিং বেস অ্যাক্টিভিটির মধ্যে কোনটা পড়ে না? বুঝতে পেরেছো প্রশ্নটা? বলছে মিনিং বেস অ্যাক্টিভিটির মধ্যে কোনটা পড়ে না, এই জিনিসটা কিন্তু আমাকে এবার ভালো করে জানতে হবে। দেখে নাও। বলছে ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য টেক্সট। ইন্টারঅ্যাক্টিং মানে কি? ইন্টারঅ্যাক্টিং মানে হচ্ছে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস মিথস্ক্রিয়া করা, অর্থাৎ মিথস্ক্রিয়া। আমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেটাকে কি করতে হবে? মিথস্ক্রিয়া করতে হবে, মিলিয়ে মিশে কোনো কিছু বোঝা। রিটেলিং এ স্টোরি রিড বাই দেম, আমি ধরো কোনো একটা গল্প শিক্ষার্থীদেরকে বললাম, তারপরে বাচ্চাদেরকে বললাম এবার গল্পটা তোমরা নিজেরা বলো। অপশন নাম্বার 3 বলছে ইলিক্ট রিলেভেন্ট রুলস অফ গ্রামার ইন কনটেক্সট, আমাদের কনটেক্সট মানে যে আমরা যে জিনিসটা পড়ছি সেখানে কোন কোন গ্রামার রয়েছে, তার কি রুলস রয়েছে, সেগুলোকে বাচ্চাদের কাছে তুলে ধরা। অপশন নাম্বার ডি আস্কিং চিলড্রেন টু ইমিট এল্ডার্স, বাচ্চাদেরকে বলা যে তোমরা সবসময় বড়দেরকে অনুকরণ করবে। তাহলে কি হবে आंसर? একদম। তাহলে বাচ্চাদেরকে অনুকরণ করা, এখানে তো কোনো মিনিং আসছে না, তাই অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? এটা কোনো অর্থপূর্ণ নয়, শিখনের কোনো একটা ভালো টেকনিক নয় কাউকে অনুকরণ করা বা কপি করা কাউকে। তো অপশন নাম্বার ডি কারেক্ট।
Next question. To gauge how well the student understood the chapter they had just read, the teacher left out every fifth words and asked her student to fill in the blanks in the summary. What is this test known as? খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে, এটা আমরা একটু ভালো করে দেখে নিই, তাহলে জিনিসটা বুঝবো। দেখো, টু গেজ মানে বোঝো, টু গেজ কথার অর্থ হচ্ছে পরিমাপ করা। টু গেজ মানে পরিমাপ করা। হাউ ওয়েল স্টুডেন্ট আন্ডারস্টুড দ্য চ্যাপ্টার দে হ্যাড জাস্ট রিড, মানে শিক্ষার্থীরা জাস্ট কিছুক্ষণ আগে যে চ্যাপ্টারটা পড়েছে তারা কতটা ভালো বুঝতে পেরেছে। দেখো, হাউ ওয়েল দ্য স্টুডেন্ট আন্ডারস্টুড, শিক্ষার্থীরা কতটা ভালো বুঝতে পেরেছে সেটাকে পরিমাপ করতে, মানে শিক্ষার্থীরা জাস্ট যে টপিকটা পড়েছে সেটা শিক্ষার্থীরা কতটা ভালো বুঝতে পেরেছে সেটা পরিমাপ করতে দ্য টিচার, একজন শিক্ষক মহাশয়, লেফট আউট এভরি ফিফথ ওয়ার্ড, মানে কি করেছে প্রত্যেকটা ওয়ার্ডে, দেখো যেমন হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ওয়ার্ডটাকে মুছে দিয়েছে। ঠিক আছে, আবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই ওয়ার্ডটাকে মুছে দিয়েছে। এরকম মানে পরপর পাঁচটা শব্দের পরে যখন পরের শব্দটাকে মুছে দেয়, তারপর বাচ্চাদেরকে বলা হলো বলো তো এখানে কোন ওয়ার্ডটা বসবে। যদি বাচ্চারা বলতে পারে তাহলে বুঝবো তার সে ভালো করে পড়েছে। এটাকে আমরা কি বলবো? রাইটিং অ্যাসেসমেন্ট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট আর কমপ্লিট সামারি। তাহলে কি হবে অ্যান্সার? সবসময় মাথায় রাখবে এটা হবে কি ক্লোজ টেস্ট। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। ক্লোজ টেস্ট কথার অর্থ হচ্ছে একটার পর একটা গ্যাপ 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 দিয়ে কোনো কিছুকে লেখা, সেটাকে বলছে ক্লোজ টেস্ট। বোঝা গেল? ক্লিয়ার? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। চলো নেক্সট দেখো, ভালো করে প্রশ্নটা পড়ো, তাহলে আনসার করতে হবে পড়বো থেকে। বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ল্যাঙ্গুয়েজ স্ট্রেস অন গিভিং অপরচুনিটি টু লার্নার্স, মানে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বলতে কি বোঝায়? কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মানে যেখানে ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে যোগাযোগ করা, তাহলে যোগাযোগ মাধ্যম। বোঝা গেল? তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইন ক্লাস মানে ল্যাঙ্গুয়েজ স্ট্রেস মানে কিসের উপর জোর দিচ্ছে? ওয়ান গিভিং অপরচুনিটি, শিক্ষার্থীদেরকে কোন সুযোগটা দেওয়ার উপরে জোর দিচ্ছে। অপশন এ, টু ইউজ দ্য মাদার টাং ফ্রিলি ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীদেরকে বলা হবে তোমরা তোমাদের মাতৃভাষাকে ব্যবহার করো, মানে ফ্রিলি ব্যবহার করো। তাহলে দেখো এখানে কি বলছে অপশনগুলো, বলছে টু ইউজ দ্য মাদার টাং ফ্রিলি ইন দ্য ক্লাসরুম, শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার ক্লাসরুমে মাদার টাংকে মানে মাতৃভাষাকে ভালোভাবে ব্যবহার করতে পারে ফ্রিলি। 2 নম্বর বলছে টু রিপিট দ্য মেমোরাইজ ডায়লগ উইথ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, মানে যেটা তারা মুখস্থ করেছে সেটা সঠিক উচ্চারণে বারবার উচ্চারিত করা। অপশন নাম্বার সি বলছে টু পার্টিসিপেট ইন এ পারপাসফুল টক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, মানে টু পার্টিসিপেট মানে কি? পার্টিসিপেট কথার অর্থ হচ্ছে অংশগ্রহণ করা। ঠিক আছে, পার্টিসিপেট কথার অর্থ হচ্ছে কি? অংশগ্রহণ করা। টু পার্টিসিপেট ইন এ পারপাসফুল টক
মানে যেটা আমাদের উদ্দেশ্যপূর্ণ কথোপকথন করি সেখানে কি করতে হবে, আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে বলা হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ কি, যেমন আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে টার্গেট ল্যাঙ্গুয়েজ কি হতে পারে, ইংলিশ। কি হতে পারে, ইংলিশ হতে পারে, কারণ আমরা যে ভাষাটা শিখতে চলেছি সেটা কি বলবো আমরা, টার্গেট ল্যাঙ্গুয়েজ। শুধু ইংলিশ বলে নয়, হতে পারে আমাদের হিন্দি হতে পারে, আমি যদি হিন্দি ভাষা শিখতে চাই টার্গেট ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি আমাদের ইন্ডিয়াতে টার্গেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। ওকে, অপশন নাম্বার ডি বলছে টু পার্টিসিপেট দ্য প্যাটার্ন অফ দ্য স্ট্রাকচার ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। টু পার্টিসিপেট মানে কি, অংশগ্রহণ করতে বলছে। কোথায়, আমাদের যে ভাষার যে গঠনের যে প্যাটার্ন গুলো রয়েছে সেখানে, মানে ভাষা শিক্ষার যে প্যাটার্ন গুলো রয়েছে সেগুলো ভালোভাবে শেখার জন্য বলছে। তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার 3। অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, টু পার্টিসিপেট ইন দ্য পারপাসফুল টক ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং কোনটাকে অপরচুনিটি দেয়, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী ভালোভাবে মানে কি করতে পারে, তার টার্গেট ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করতে পারে। বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট বলছে স্টোরি টেলিং অ্যাজ স্ট্র্যাটেজি ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং ডাজ নট এম অ্যাট। ভালো করে দেখো প্রশ্নটা, বলছে স্টোরি টেলিং, স্টোরি টেলিং কথার অর্থ হচ্ছে গল্প বলা। স্টোরি টেলিং অ্যাজ এ স্ট্র্যাটেজি, স্টোরি টেলিং হচ্ছে এমন এক ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষার ক্ষেত্রে, ডাজ নট এম অ্যাট, যার কোনো লক্ষ্য নয়। তাহলে এখানে বলতে চাইছে যে নিচের কোনটি গল্প বলা পদ্ধতির লক্ষ্য বা বৈশিষ্ট্য নয়। বুঝতে পেরেছো? অপশনে দেখো, গিভিং অপরচুনিটি টু ক্রিয়েট ইওর ওন ভার্সন অফ দ্য স্টোরি। ধরো আমি কোন একটা গল্প বললাম, বলার পর আমি বাচ্চাদেরকে বললাম এবার তোমরা নিজের মতো করে নিজের ভাষায় গল্পটা বলো, অবশ্যই এটা তো কারেক্ট। 2 নম্বর বলছে টিচিং মোরালস টু লার্নার্স, শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা দেওয়া, মানে গল্প বলার মাধ্যমে আমি শিক্ষার্থীদেরকে নৈতিক শিক্ষা দিতে চাইছি। অপশন নাম্বার সি বলছে অ্যালাউইং চিলড্রেন টু এক্সপেরিয়েন্স ডাইভার্স কালচার, মানে শিক্ষার্থীদেরকে কি করতে বলবো, আমি অ্যালাউ করবো, অনুমতি দেবো, যাতে তারা বিভিন্ন যে কালচার রয়েছে বা বৈচিত্র্যময় কালচার রয়েছে সেখান থেকে তারা কি করতে বিভিন্ন অভিজ্ঞতাকে নিতে পারে। অপশন নাম্বার ডি বলছে এনকারেজিং দ্য ইউজ অফ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, তাহলে শিক্ষার্থীদেরকে বলবো যে তোমরা তোমাদের যে সৃজনশীলতা সেটাকে এনকারেজ করব এবং তাদের যে ইমাজিনেশন পাওয়ার মানে পরিকল্পনা করার যে পাওয়ার সেটাকে আমি এনকারেজ করব। তাহলে কি হবে, অ্যানসার বলে ফেলো। তাহলে স্টোরি টেলিং এর মধ্যে যেটা থাকে না সেটা হচ্ছে কি মোরাল, মানে শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ডেভেলপমেন্ট ঘটানো, এটা কিন্তু থাকে না, বাকিগুলো কিন্তু কারেক্ট। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে আফটার রিডিং এ টেক্সট দ্য চাইল্ড ইজ রিফ্লেক্টিং অন দ্য কন্টেন্ট ইন রিলেশন টু হিজ ওন নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সাব স্কিল অফ দ্য রিডিং ইউজড বাই দ্য চাইল্ড। এখানে জিনিসটা বোঝো, বলছে আফটার রিডিং এ টেক্সট, কোন একটা টেক্সট পড়ার পরে, ভালো করে দেখো, আফটার রিডিং এ টেক্সট মানে কি, কোন একটা টেক্সট পড়ার পরে দ্য চাইল্ড ইজ রিফ্লেক্টিং, মানে চাইল্ড যে কি করছে, রিফ্লেক্ট করছে, মানে সেটাকে ফিডব্যাক দিচ্ছে অন দ্য কন্টেন্ট, সেই কন্টেন্টের উপরে, ইন রিলেশন টু হিজ ওন নলেজ অফ দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্ব জগৎ সম্পর্কে তার যে নিজের জ্ঞান রয়েছে সেই নিজের জ্ঞানের সঙ্গে সেটাকে একটা কানেক্ট করার চেষ্টা করছে। দ্য সাব স্কিল অফ রিডিং ইউজড বাই দ্য চাইল্ড, এখানে রিডিং এর যে সাব স্কিল গুলো রয়েছে কোনটা ব্যবহার করছে, গ্লোবাল কম্প্রিহেনশন, লোকাল কম্প্রিহেনশন, স্কিমিং আর ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, ইন্টারপ্রিটেশন অফ দ্য টেক্সট। মানে কি, ধরো কোনো আমি একটা টপিক পড়লাম, পড়ার পর আমি কি করলাম যে এই টপিকের এটা হলে খুব ভালো হতো বা এই টপিকটা এরকম হলে ভালো হতো, এই টপিকটা আমি এই কাজে লাগাতে পারো, অর্থাৎ কি সেই টপিকটা সম্পর্কে সম্পূর্ণভাবে সে ব্যাখ্যা করছে, অর্থাৎ ইন্টারপ্রেটিং অফ দ্য টেক্সট, সেই টেক্সটটাকে ভালো করে ব্যাখ্যা করছে। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলছে এ টিচার অ্যানালাইজ দ্যাট, একজন টিচার মহাশয় বা শিক্ষক মহাশয় সেটাকে বিশ্লেষণ করলেন যে many of the students are unable to articulate the similar sound of the English alphabet, মানে অনেক শিশু রয়েছে যারা কি করতে পারে না, যে ইংরেজি যে অ্যালফাবেট গুলো রয়েছে সেগুলো কি করতে পারে না, সঠিকভাবে উচ্চারণ করতে পারে না। As the teacher believes that, একজন শিক্ষক হিসাবে বিশ্বাস করে যে it is interference of the language zone,
এটার মেন কারণ হচ্ছে মাতৃভাষা। দেখবে আমরা অনেক সময় আমরা ইংরেজিকে ইউজ করতে পারি না কারণ মাতৃভাষার জন্য, ঠিক আছে? সেটার কারণটা কি? অপশন বলছে নাথিং ইজ টু বি ডান অ্যাবাউট, এক্ষেত্রে শিক্ষক মহাশয়ের কিছু করার নেই। 2 নাম্বার বলছে ইয়ার ট্রেনিং অ্যান্ড প্র্যাকটিস ইজ নিডেড, শিক্ষার্থীদেরকে শ্রবণের জন্য প্র্যাকটিস করাতে হবে এবং সেটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বার বলছে ইট উইল অ্যাফেক্টেড আন্ডারস্ট্যান্ডিং, এটি আমাদের যে অ্যাফেক্ট করতে পারে, এটা আমাদের যে বোঝার উপরে প্রভাব ফেলতে পারে, আন্ডারস্ট্যান্ডিং এর উপরে কি করতে পারে, প্রভাব ফেলতে পারে, অর্থাৎ বোধগম্যতার উপরে প্রভাব ফেলতে পারে। তারপর ডি নাম্বার বলছে ইট উইল অ্যাফেক্ট দ্য ইউজ অফ ইংলিশ, এটি আমাদের ইংলিশের উপরেও কি করতে পারে, প্রভাব ফেলতে পারে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? সঠিক আনসার হচ্ছে ইয়ার ট্রেনিং এবং বারবার প্র্যাকটিস করতে হবে। অনেক শিক্ষার্থীরা যে সঠিকভাবে তাদের যে টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটাকে উচ্চারণ করতে পারে না, সবসময় মাতৃভাষাটাকে উচ্চারণ করে ফেলে। এর কারণটা কি? কারণ তাদের মধ্যে প্র্যাকটিস নেই, তাদেরকে বারবার করে শুনতে হবে এবং জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, টিচিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইথ দ্য সাপোর্ট অফ মাদার টাং ইন দ্য ক্লাসরুম ইজ ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য, ভালো করে মেথডস গুলো পড়বে, মেথড থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে কোন মেথডে মাতৃভাষা সাপোর্টে পড়ানো হয়? কোন মেথডে মাতৃভাষা সাপোর্টে পড়ানো হয়? ডাইরেক্ট মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড আর আর্ট ইন্টিগ্রেটেড মেথড। তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি, বাইলিঙ্গুয়াল মেথড। বোঝা গেল? তাহলে বাইলিঙ্গুয়াল মেথডকে আমরা ব্যবহার করব, অপশন বি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে বিলিভিং দ্যাট সোশ্যাল ইন্টারঅ্যাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট স্টিমুলাস ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, বলছে ভাষা শিক্ষার ক্ষেত্রে সামাজিক মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ টিচার অর্গানাইজড টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, একজন শিক্ষক মহাশয় কি করবে, বিভিন্ন টাস্ক রেডি করবেন কিসের মাধ্যমে, অ্যাক্টিভিটি এবং গ্রুপ ওয়ার্কের মাধ্যমে। হার থটস অ্যালাইন উইথ, তার থটটি কিসের উপর নির্ভর, পিয়াজে, চমস্কয়, স্কিনার আর ভাইগটস্কি। কি হবে आंसर? তো সঠিক आंसर হবে অপশন নাম্বার ডি, ভাইগটস্কি। ক্লিয়ার? অপশন ডি। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট সাব স্কিল অফ দ্য রিডিং, নিচের কোনটি আমাদের যে রিডিং তার সাব স্কিলের মধ্যে পড়ছে না, অর্থাৎ রিডিং এর কোনটি সাব স্কিল নয়? প্রেডিক্টিং, এডিটিং, স্কিমিং, স্ক্যানিং। তাহলে এখানে সঠিক आंसर হবে এডিটিং। তো এডিটিং কার সাব স্কিল? এডিটিং হচ্ছে রাইটিং এর। কার সাব স্কিল? সেটা হচ্ছে রাইটিং এর সাব স্কিল। বাকিগুলো অবশ্যই আমরা কিন্তু রিডিং এর মধ্যে ফেলতে পারি। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, এ চাইল্ড ইন এ ক্লাস ইজ নট অ্যাবল টু রাইট প্রপারলি, মানে একটা শিশু সে ক্লাসরুমে সঠিকভাবে লিখতে পারছে না। দ্য টিচার প্রোভাইড হার ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, তো শিক্ষক মহাশয় কি করছেন, প্রত্যেকটা শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে অ্যাটেনশন দিচ্ছেন। অ্যান্ড হেল্প হার টু বিল্ড হ্যান্ড আই কোঅর্ডিনেশন, এবং শিক্ষার্থীদেরকে সাহায্য করছে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার হাত এবং চোখের মধ্যে একটা গুড কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন করতে পারে বা সমন্বয় সাধন করতে পারে। বাই প্র্যাকটিসিং অ্যান্ড হ্যান্ড হোল্ডিং, কিসের মধ্যে, বারবার প্র্যাকটিসের মাধ্যমে। হ্যান্ড হোল্ডিং মানে হাতে ধরে। দিস অ্যাসেসমেন্ট বাই দ্য টিচার, এই অ্যাসেসমেন্টকে কি বলা হয়? রিইনফোর্সমেন্ট, স্ক্যাফোল্ডিং, কন্ডিশনিং আর মডেলিং। তাহলে সঠিক आंसर কি হবে? অপশন নাম্বার বি, স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং কথার অর্থ হচ্ছে ভারাবন্ধন। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, which of the following is the first decision that needs to be made while developing portfolio, তাহলে যখন আমরা পোর্টফোলিও করব তখন প্রথম মানে ডিসিশন কোনটা নিতে হবে? তাহলে যখন আমরা পোর্টফোলিও করব বাচ্চাদের তখন কোন ডিসিশনটা নিতে হবে? হোয়াট ডাজ ইট, এর মধ্যে কি রয়েছে? প্রথম প্রশ্ন হচ্ছে এর মধ্যে কি রয়েছে, এটা কিসের জন্য করব? হাউ এন্ড হোয়েন দা ইন্টার সিলেক্ট, আমরা কখন এটাকে সিলেক্ট করব বা নির্বাচন করব? অপশন সি বলছে হোয়াট শুড ইট লুক লাইক, এটা কিসের মতো হওয়া উচিত? অপশন নাম্বার ডি, হাউ ইজ দা পোর্টফোলিও ইভালুয়েট, পোর্টফোলিও কিভাবে ইভালুয়েট করতে হয়। তাহলে ইভালুয়েট করার সেটা একদম লাস্টে
যেটা হচ্ছে পোর্টফোলিও রেডি করার সময় প্রথমে তোমাকে জানতে হবে হোয়াট গোজ ইন ইট, এর মধ্যে আমাকে কোন বিষয়বস্তুটাকে রাখতে হবে। তো অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ডিসিশন, এটা পড়লাম তাই না, রিপিট প্রশ্ন। চলো নেক্সট কোশ্চেন, বলছে থার্ড ইয়ার বা 3 বছরের একটা বাচ্চা স্টার্ট টেলিং এ স্টোরি বেসড অন দ্য পিকচার ইন এ বুক, দ্য চাইল্ড ইজ, মানে একটা 3 বছরের বাচ্চা সে কিন্তু বিভিন্ন ছবি দেখে দেখে একটা গল্প বলতে পারছে। সে কোন স্তরে রয়েছে? ইমার্জেন্ট রিডার, স্টোরি টেলার, পিকচার রিডার আর কনভেনশনাল রিডার। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি ইমার্জেন্ট রিডার। সে কিন্তু পড়তে পারে না বা বলতে পারে না সঠিকভাবে, কিন্তু সে ছবি দেখে দেখে বলার চেষ্টা করছে। তো এটাকে কি বলবো আমরা? ইমার্জেন্ট রিডার, মানে রিডিং করার আগের অবস্থা, ইমার্জেন্ট রিডার। নেক্সট দেখো, নেক্সট বলছে এ ল্যাঙ্গুয়েজ টিচার প্লেস মোর এমফাসিস অন রিপিটেশন অফ সেন্টেন্স প্যাটার্ন রেদার দ্যান আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। অর্থাৎ নিচের কোন মেথডে বারবার রিপিটেশনের উপর গুরুত্ব দেওয়া হয়, বারবার পুনরাবৃত্তির মাধ্যমে গুরুত্ব দেওয়া হয়, এখানে মিনিং এর উপর গুরুত্ব দেওয়া হয় না। কোন ইসে? গ্রামার ট্রান্সলেশন মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড, সিচুয়েশনাল অ্যাপ্রোচ আর কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। কি হবে आंसर? তাহলে এখানে সঠিক आंसर হবে অপশন নাম্বার বি, অডিও লিঙ্গুয়াল মেথড। তো অডিও লিঙ্গুয়াল মেথডের উপর সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে বারবার রিপিটেশনের উপরে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো এখানে লেখা আছে দ্য অডিও লিঙ্গুয়াল মেথড এমফাসিস রিপিটেশন এবং ড্রিল, ইট ফোকাস অন দ্য মেকানিক্যাল প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, বারবার প্র্যাকটিসের উপর গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, দিস মেথড এমফাসিস ইন দ্য হ্যাবিট ফরমেশন। যদি পরীক্ষা প্রশ্ন আসে বাচ্চাদের হ্যাবিট ফরমেশন করা হয় কোন মেথডে, সেটা হবে তোমাদের বলো। তাহলে বাচ্চাদের হ্যাবিট ফরমেশন করা হয় অডিও লিঙ্গুয়াল মেথডে। ওকে, মনে থাকবে। আর বাকিগুলো তো তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নিও, বারবার রিপিট করছি না। গ্রামার ট্রান্সলেশন মেথড, সিচুয়েশনাল অ্যাপ্রোচ, কমিউনিকেটিভ অ্যাপ্রোচ সবকিছু পড়ানো আছে, রেকর্ডিং ক্লাসগুলো দেখে নিতে হবে। নেক্সট কোশ্চেন, এ চাইল্ড লার্নস হিজ বা অর হার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। একটা বাচ্চা শিশু সে তার মাতৃভাষা কিভাবে শেখে? হচ্ছে হসপিটেবল এনভায়রনমেন্ট, 2 নম্বর বলছে কি টিউটরড এনভায়রনমেন্ট, অপশন নাম্বার সি ফর্মাল এনভায়রনমেন্ট, অপশন নাম্বার ডি বলছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে সঠিক আনসার হবে, আমরা প্রত্যেকে জানি বাচ্চারা সবসময় তার মাতৃভাষা শেখে স্বাভাবিকভাবে, অর্থাৎ। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো 9647300217, এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো 9647300217। ন্যাচারাল এনভায়রনমেন্ট। নেক্সট দেখো, নেক্সট বলছে হোয়েল টিচিং নিউ ভোকাবুলারি এ টিচার শুড। যখন নতুন ভাষা কি করে শিক্ষা দেবে, একজন শিক্ষক যখন শিক্ষার্থীদেরকে নতুন ভাষা শিক্ষা দেবে তখন শিক্ষক মহাশয়ের কি করা উচিত? রাইট দ্য মিনিং ইন দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য লেটার্স, ওই শব্দটির বাংলায় মানে লিখে দেওয়া। 2 নম্বর বলছে গিভ দেম অপরচুনিটি টু ইউটিলাইজ দ্য ওয়ার্ডস ইন দ্য কনটেক্সট, শিক্ষার্থীদেরকে একটা সুযোগ করে দিতে হবে যাতে ওই শব্দগুলো তারা ব্যবহার করতে পারে তাদের কনটেক্সটে। অপশন সি বলছে প্র্যাকটিস ওয়ার্ডস বাই সাবস্টিটিউটিং देम ইন দা ভেরিয়াস প্যাটার্ন এন্ড হিল। আমরা কি করব, যেগুলো বারবার প্র্যাকটিস করব কি হিসেবে, বিকল্প হিসাবে, যে এটা না হলে ওটা হবে, এই হবে, ঠিক আছে, বারবার প্র্যাকটিস করতে হবে। অপশন নাম্বার ডি
আস্ক লার্নার্স টু মেমোরাইজ, মেমোরাইজ থেকে তো আনসার হবে না, শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এগুলোকে মুখস্থ করে নাও। তাহলে এখানে সঠিক আনসার কি হয় বলো? সঠিক আনসার অপশন নাম্বার 2, গিভ দ্য অপরচুনিটি। একটা কথা মাথায় রাখবে, অপরচুনিটি যেখানে থাকে সেটা কিন্তু আনসার হয়ে যায়, ঠিক আছে? অপরচুনিটি একটা কি পয়েন্ট। তো এই ছিল টোটাল আমাদের সিটেট, ঠিক আছে? সিটেট 29শে জানুয়ারি, 29শে জানুয়ারি 2023 সালের প্রশ্ন। তোমাদেরকে ইংলিশের পুরো ডিটেলস আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? ভালো করে ক্লাসটা করো, রিপিট গুলো প্র্যাকটিস করো, আশা করছি প্রত্যেকেরই ভালো এক্সাম হবে। এক্সাম কবে হবে সেটা বড় কথা নয়, বড় কথা এমনভাবে প্রিপারেশন করো যাতে এবার এক্সামে তোমরা কোয়ালিফাই করো, বুঝতে পেরেছো? আর যারা আমাদের ব্যাচে এখন অ্যাডমিশন নাও, অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ আগে যতগুলো আমাদের ক্লাস হয়েছে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে রেকর্ডিং হিসাবে। তো অল্প সময়ে তোমরা প্রত্যেকটা ক্লাস রিভিশন করতে পারবে। 9647300217 এই নাম্বারটিতে যোগাযোগ করো, তাহলে তোমরা কিন্তু আমাদের কোর্সের ফিজ কত রয়েছে, কবে কখন ক্লাস হয়, সমস্ত ডিটেলস জানতে পারবে। থ্যাংক ইউ।